চাঁদাবাজের বাজেট, দ্রব্যমূল্যবৃদ্ধির বাজেট, জনবিরোধী বাজেট, জনগণের বিরোধী বাজেট আমাদের অশান্ত করার আরেকটি পায়তারা করা হয়, তাহলে 24 জুলাইতে যেভাবে বাংলার জনগণ রাজপথে নেমে এসেছিল, আরেকটি জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। করুণা লাগে, প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আপনি জ্বালানির দাম বাড়িয়েছেন, পরে এসে আবার বিদ্যুতের দাম বাড়ালেন। কি করে আপনি জুলাই সনদকে অস্বীকার করে আপনারা যেমন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার এই দলীয় কর্মীদের সুবিধা এবং লুটপাটের জন্য উচ্চাভিলাষী সেই বাজেটে যদি আপনি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যোগ করে পাশ করে নেন, তাহলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। বাংলাদেশের জনগণের, গরিব মানুষের মান উন্নয়নের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজেট দেওয়া হয় নাই, বরঞ্চ না খেয়ে থাকা 17 বছরের ক্ষুধার্ত নেতা কর্মীদের পকেট ভারী করার বাজেট দেওয়া হয়েছে। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করার সুযোগ থাকে, এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার রয়েছে তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। যে বাংলাদেশ 2006-এ যেখান থেকে আপনার কম্পিউটার সুইচ অফ করেছিলেন, সেই বাংলাদেশ 2026-এ নাই। আমরা ধারণা করেছিলাম আপনাদের ফোনের অ্যান্ড্রয়েডের এবং আইফোনের iOS আপডেট হয়েছে, কিন্তু আপনাদের মন্ত্রীদেরকে দেখে বোধ হচ্ছে 2006 সালে আপনাদের যেই কম্পিউটার বন্ধ করে আপনারা গ্যারেজে রেখে গিয়েছিলেন, সেই কম্পিউটারে এত বেশি ধুলাবালি পড়েছে, ওটা আর মুছেও সংশোধন করা যাচ্ছে না। 2006-এর পরের বাংলাদেশ 26-এ যে ওসমান হাদির বাংলাদেশে পরিণত হয়েছে, শহীদ ওয়াসিমের বাংলাদেশে পরিণত হয়েছে, আবু সাইদ মুগ্ধের বাংলাদেশে পরিণত হয়েছে, আপনারা সেই নারী নক্ষত্রের খবর বুঝতে পারছেন না। কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই, জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক বিন জিয়া কি করলেন? চীনের দুঃখ হুয়াংহো, বাংলাদেশের দুঃখ প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি একটা কথা আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের মতো কোন অযোগ্য প্রধানমন্ত্রী ইতিহাস কখনো পায়নি। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক বিন জিয়া কি করলেন? চীনের দুঃখ হুয়াংহো, বাংলাদেশের দুঃখ প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি একটা কথা আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের মতো কোন অযোগ্য প্রধানমন্ত্রী ইতিহাস কখনো পায়নি। আবার প্রমাণিত হল একজন প্রধানমন্ত্রী এতটা দুর্বল। শেখ হাসিনা তারেক রহমানের চাইতে কয়েক হাজার গুণ যোগ্যতা সম্পন্ন ছিল, খালেদা জিয়া তারেক রহমানের চাইতে কয়েক লক্ষ গুণ যোগ্যতা সম্পন্ন ছিলেন, জিয়াউর রহমান কয়েক কোটি গুণ যোগ্যতা সম্পন্ন ছিলেন তারেক রহমানের চাইতে, হোসেন মোহাম্মদ এরশাদ কয়েক মিলিয়ন গুণ যোগ্যতা সম্পন্ন ছিল। তুলনাই হয় না। প্রধানমন্ত্রী হিসেবে কোনো গাটস নাই, ঠিকভাবে তো কথাই বলতে পারেন না, ব্রেন ঠিকভাবে কাজ করে না যে কারা তার বক্তব্য ঠিক করে দিবে, কি ঠিক করে দিবে, কি বলতে হবে, কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে না, কোনো কিছু তো ঠিক নাই। এই তারেক রহমানের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ কিনা এটা নিয়ে ভাবার সময় এসেছে। আপনারা আশ্চর্য হবেন যে এ কেমন প্রধানমন্ত্রী, কোন লেভেলের, কোন কিসিমের প্রধানমন্ত্রী। ব্যাড লাক ফর বাংলাদেশ। চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে তারেক রহমানের কাণ্ড নিয়ে। তবে তাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি না চান তাহলে সেটা অনৈতিক কাজ করবেন তিনি। দর্শক, মূল ঘটনা যাওয়ার আগে আরেকটু ভূমিকা দিই। দেখেন, প্রধানমন্ত্রীর টেলিফোনের লাল টেলিফোনের তার চুরি হয়, এটা কোনো চুরি না, এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তাহীনতার একটা প্রমাণ যে তাকে কেউ প্রধানমন্ত্রী মনে করে না, দুধভাত মনে করে। কারো মন চাইলেও তার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার এটা একদম মানে সুপার সিক্রেট এবং সুপার সিকিউর একটা বিষয়, সেইটা নিয়ে বাঙালির কাছে ব্যাস মানে কেউ প্রধানমন্ত্রী মনে করে না। দুধভাত। ওই যে দুলাভাই দুলাভাই স্লোগান দেয় না সিলেটে গেলে, মানুষ মনে করে দুলাভাই কিসের প্রধানমন্ত্রী, এবং আচার আচরণ তার গাছ একই রকম, কিসের প্রধানমন্ত্রী, দুলাভাই। এটা রাষ্ট্রের জন্য, সার্বভৌমত্বের জন্য অশনি সংকেত। কার হাতে আমার দেশের সার্বভৌমত্ব? দুলাভাইয়ের হাতে না, আমার দেশের সার্বভৌমত্ব থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে,
নট কোনো দুলাভাই হাতে। এই তার টেলিফোনের টার চুরি করে হাঙ্গারির কাছে বিক্রি করার মাধ্যমে প্রমাণিত হয় যে ওটা গুণেই নেই। আবার তিনি ফুটনোটস দেন যে কেন ফ্লোরিডা সফরে যাওয়া যাবে না মশা মারা শিখতে, ওইটা জুলকারনাইন সাহেবের কাছে চলে যায় তার হাতের লেখা সহ। মানে কোনো নিরাপত্তাই নেই। তাহলে প্রধানমন্ত্রী কি করেন কি? বাংলাদেশের কোনো সিক্রেসি নেই, এগুলো সব ভারত জানে নাকি? সব ভারতের। জুলকারনাইন সাহেবের কাছে গেলে ভারতের কাছে যাওয়া তো ওয়ান টু ব্যাপার। প্রধানমন্ত্রীর ফোনে কি কথা বলেন তাও মনে হয় ভারতের কাছে যায়। তো দর্শক, এই জায়গায় তারেক রহমান কি ঘটিয়েছে দেখেন এবার তার লেটেস্ট কাণ্ড। অনেক কিছু তো আপনারা জানেন। কুমিল্লা ইপিজেড করবে প্রথম, অথচ ইপিজেড আছে, এই কথা তিনি বলেছিলেন। তারপরে ফরিদপুরে নাকি সয়াবিন চাষ হয় প্রচুর। মানে মাইক হাতে নিয়ে স্ক্রিপ্টের বাইরে কিছু বলতে গেলেই ভুলভাল বলেন। কক্সবাজার গেছেন, মাইক হাতে নিয়ে স্ক্রিপ্টের বাইরে কিছু বলতে গেছেন, মাখিয়ে ফেলেছেন, সব তালগোল পাকিয়ে ফেলেছেন। লজ্জা। সোশ্যাল মিডিয়ায় যে দুষ্ট পোলাপান যে কিছু ফান করে, এই ফান দেখে আমিও মজা পাইছি। সেই ফান কেউ এটা ইন্টেনশনাল করে, কেউ ফান করার জন্য করে, এটা পার্ট অফ হিউমার। যেমন এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে বা ফটোকার্ড বানিয়ে ছড়ায়। এই ফটোকার্ড একটা হচ্ছে প্রোপাগান্ডার জন্য, যেটা ইলমোটিভেটেড। আবার কোনো ফটোকার্ড আছে ফান, যেমন জানিনা টিভি, আনোয়ার টিভি, এইগুলো কিন্তু হিউমার, ওটা কিন্তু গুজব প্রচারের উদ্দেশ্যে না। যেমন টিভির নামই হচ্ছে গুজব টিভি। তারা এক একটা ঘটনাকে হিউমারাসলি প্রেজেন্ট করে, এমন ভাবে উপস্থাপন করে যেটা পড়লে আমার হাসি পায় বা আপনার সবাই মজা পায়, এবং ওটা কোনো গুজব প্রচারের জন্য না, অথবা ওটা স্যাটায়ার। তো ওইরকম স্যাটায়ার, ফান বা মজার ভিডিও, ওইটা প্রধানমন্ত্রী সিরিয়াসলি নিয়ে তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন। তো কেমন প্রধানমন্ত্রী বুঝেন? হিউমারও বুঝেন না, ফানও বুঝেন না, গুজবও বুঝেন না। কি বিএনপির পোলাপান একটু মজা করেছে, জামাত বাজেটের প্রতিক্রিয়ায় একটা বিক্ষোভ মিছিল করেছে। উচিত হয়েছে কি হয়নি এটা ভিন্ন কথা, উচিত না হলো এটা জামাতের অধিকার। বাজেট পাশ হয়ে গেল, তেমন কোনো আলোচনা নাই। আলোচনা আলদিন হাসপাতাল নিয়ে, আরো অনেক কিছু নিয়ে আলোচনা। বাজেট নিয়ে আলোচনা নাই কেন জানেন? অরিজিনাল চাপটা তো আগেই খায় নিছে মানুষ, হ্যাঁ, হজম করে নিছে আগেই। কোনটা? ওই যে বিদ্যুতের দাম বাড়াইলো, তেলের দাম বাড়াইলো, গ্যাসের দাম বাড়াইলো, ওই জায়গায় তো মানুষ হয়ে গেছে। মেন ওজনটা তো ওইখানে দিয়ে দিছে আগে, ওই ওজনটা মানুষ নিয়ে নিছে, হজম করে ফেলছে। যার জন্য এই নতুন বাজেটে কি হবে না হবে অতটা মাথা ব্যথা নাই। সাধারণ মানুষের যে রিক্সাওয়ালাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে 30 টাকা নিত, ও এখনো 30 টাকাই পাবে। 40 টাকা চাইলে হয়তো কোনো উদার মনের মানুষ দিয়ে দিতে পারে, আবার কেউ থাপ্পড়ও লাগাই দিতে পারে যে বেটা বেশি চাইলি কেন। এমন হইতে পারে ভাই, কারণ জুলুমটা না ভাই ওই গরিবের উপরেই হয়। যেমন ওই যে গরিবের হাসপাতাল আলদিন, ওইটা নিয়ে এখন কি চলতেছে? গরিবের উপরে জুলুম চলতেছে। কিন্তু সংসদে কিন্তু ওনারা কবিতা লিখতেছে। হ্যাঁ, একজন কবিতা লেখে, আরেকজন নিয়ে আসে নতুন করে আরেকটা কবিতা। হ্যাঁ, উনি কবিতা লিখছে, উনি কে দেখেন, ওনার কবিতাটা আমার পছন্দ হয়েছে, আমি আপনাদেরকে শোনাবো। দেখেন, বাগেরহাট পাশে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা গতকাল সংসদে একটি কবিতা শুনেছিলাম, চিরসুখী যে জন শ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশে নিচারে। মাননীয় স্পিকার, এই কবিতার বিপরীতে আমিও একটি কবিতা লিখেছি। যে কফু ঘুমের আধারে হারায়নি পথ, সে কি বুঝবে স্বজন হারানো বেদনা কত, ঘুমের যাতনা বুঝিবে সে কিসে, যে ছিল শিলংয়ের বিলাসিনী সে। রাগ করলেন? দেখেন সালাউদ্দিন সাহেব নিজেও হাসতেছে। এই হইলো এই জেনারেশন, বুঝছেন? জবাব ঠিক দিয়ে দিবে, কোনোটাই রাইখা দিবে না, সবকিছুই ফেরত দিবে। এই যে ইসলামিক ব্যাংক যেভাবে নিয়ে নিলেন, এটারও একটা কঠিন জবাব সামনে পাবেন আপনারা। এই কবিতার মতো জবাব আসবে, নিশ্চয়ই আসবে। এবার আসি আলদিন হাসপাতাল নিয়ে। এই নামের মধ্যেই তো পুরো রহস্য, কেন এইদিকে নজর। কিন্তু ঘটনা একটা ঘটছে, যে ঘটনা মোটেও মাইনা নিতে পারি না। কেন মাইনা নিতে পারি না? যে এরকম হওয়া উচিত না। 6 জন ভাই, একদম আল্লাহর পাখি, একদম নবজাত শিশু আল্লাহর কাছে চলে গেল। দোষটা কার? পুরা হাসপাতালের? না, পুরা হাসপাতালকে না, সে দোষ দেওয়া যাবে না। ওই শিশুগুলো যে ওয়ার্ডের মধ্যে ছিল, যাদের দায়িত্বে ছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা তো মাইনা নেওয়া যায় না। গ্যাস লিক হইলো না, আপনারা এসি বন্ধ করে দিয়েছেন, কে বন্ধ করলেন, কাদের ডিউটি ছিল, কার দায়িত্ব ছিল, এদেরকে আইনের আওতায় নিশ্চয়ই আনতে হবে। এটা তো ছাড় দেওয়া যায় না। কিন্তু এইটা কি করলেন? পুরা নিষিদ্ধ করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। এটা কোনো কাজ হইলো? আঙুল একটুখানি পড়ছে দেখা আঙুলটাই তো কাটবেন, একেবারে কবজা থেকে কাইটা ফেলাবেন? এটা তো হয় না। আপনারা যেটা করলেন, এখান থেকে কাইটা নিয়ে চলে গেলেন। কেন নিয়ে গেল এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসেন অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। ইসলামিক ব্যাংকের পরে এদিকে কেন আসলো? এর কারণ কি? এই আদ্দিন হাসপাতালের বাংলা অর্থটা কি? এটা তো ভাই আরবি একটা শব্দ, আদ্দিন। আদ মানে আমরা ধরে নিতে পারি ইংরেজিতে যেমন আমরা দি বলি না, দি আদ, এটা হলো দি। আর দিনটা পুরাটাই ইসলামিক একটা শব্দ। কিন্তু দিন মানে সত্য জীবন ব্যবস্থা। আল দিন, ইহা সত্য জীবন ব্যবস্থা, এটা হলো মেন মানি। তার মানে কি জানেন? ইসলামকেই নির্দেশ দিচ্ছে, ইসলামের দিকেই কিন্তু আছে। ইসলামে যেভাবে মানুষকে সেবা দেওয়ার কথা লেখা আছে, ঠিক তেমন ভাবে কিন্তু এই হাসপাতালটা পরিচালনা করা হয়। যার জন্য বলা হয় এটা গরিবের হাসপাতাল, মা আর শিশুর হাসপাতাল। অতি সাধারণ একজন মানুষের ওয়াইফের যখন ব্যথা উঠবে, প্রেগনেন্ট ব্যথা উঠবে, কোথায় নিয়ে যাবে?
স্কয়ারে নিয়ে যেতে পারবে, অ্যাপোলোতে নিয়ে যেতে পারবে, হ্যাঁ নিয়ে যেতে পারবে। কোথায়? ঢাকা মেডিকেল কলেজে। সেখানে কি অবস্থা আপনারা সবাই জানেন। আরেকটা জায়গায় কোথায়? এই আদ্দিন হাসপাতাল, এখানে আপনি নিয়ে যেতে পারেন। এই হাসপাতালটা মা শিশুদের জন্য বিখ্যাত বহুদিন যাবত। আমি তো দেখে আসতেছি 90 সাল থেকে। হ্যাঁ, একটা চিপা গলি দিয়ে ঢুকলেই ভাই ওই সাইড দিয়ে না বাইরে হওয়া যায়, বেলি রোডে যাওয়া যায়। এদিক দিয়ে বহুবার যাওয়া আসা করছি। এই হাসপাতালটা সম্বন্ধে আগে থেকেই আমি জানি। এখানে ভাই গরিব মানুষের চিকিৎসা বেশি হয়। তার মানে ধনী মানুষরা যায় না? যায় ভাই। যারা সচেতন মানুষ তারা যায়, কারণ সে বিশ্বাসটা এই হাসপাতাল অর্জন করতে পারছে। যে নামের উপরে হাসপাতাল সেটা সুনামসে রাখতে পারছে, দিন শব্দটার ইজ্জত রাখতে পারছে। দেখেন এখানে 500টা বেড আছে, এর মধ্যে 200-র উপরে বেড আছে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়। আর যাদের কাছ থেকে টাকা নেওয়া হয় অন্য হাসপাতালের মতো না। অন্য জায়গায় একটা আইসিইউতে যদি আপনার 10 থেকে 12,000 টাকা লাগে, এখানে 3 থেকে 3,500 টাকায় সেই চিকিৎসাটা আপনি করাইতে পারবেন। শুধু ভাই মা শিশু না, সব রকম চিকিৎসা এখানে হয়। শুধু কি এটা একটা হাসপাতাল না, এটা একটা মেডিকেল কলেজও। আর এটা কি শুধু এই মগবাজার 2তে একটাই শাখা না, এটা বাংলাদেশের আর অনেক জায়গায় আছে। এই কাজটা কারা করতেছে, কারা এটার পিছনে টাকা লগ্নি করছে, ওই জায়গাটায় আসি। ওইখানে আসলে আপনারা বুঝতে পারবেন কেন এই ঘটনাগুলো ঘটতেছে। এটার পিছনে টাকা লগ্নি করে আকিস কোম্পানি। আকিস গ্রুপ থেকেই এটা পরিচালনা করা হয়। ওনাদের বহু প্রতিষ্ঠান আছে, ওনারা সব ভাইরা বোনরা ভাগাভাগি করে এগুলা পরিচালনা করে। যেমন আমাদের এই যে গত 18 বছরের যে সরকার ছিল, ইউনূস সরকার, ওখানে যে বাণিজ্য মন্ত্রী ছিল, ওখানেও কিন্তু একজন উপদেষ্টা ছিল এই আকিস কোম্পানি থেকে। ওনাকে দিছিল কারা? জামাতে ইসলামের পক্ষ থেকে দিছিল। তখন আলোচনা শুনছেন না যে জামাতে ইসলামের পক্ষ থেকে, এই কথাটাই তো আমরা শুনছি। এখানে এটুক থাক, আমরা আবার এদিকে আসি। এই হাসপাতালটা কে চালায়? ওনার নাম হলো মহিউদ্দিন, উনিও কিন্তু আকিস কোম্পানির। ওনারা ভাই ভাই। ওনাদের ব্যাকগ্রাউন্ডটা এবার দেখেন, ওনাদের কোনো ব্যাংকের ঋণ নাই, ওনারা ঋণ খেলাপি না, কোনো কারো টাকা পয়সা মারছে অতীতে এরকম কোনো রেকর্ড নাই। এই হাসপাতালটা করাই হয়েছিল ইসলামিক চিন্তাধারায়, যেন এখানে গরিব মানুষ, সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবাটা নিতে পারে। এটা কিন্তু লাভজনক কোনো প্রতিষ্ঠান না। এখানে যা আয় হয় এখানে ইনভেস্ট করা হয়। এই হাসপাতালের সাথে 5 থেকে 600 মেডিকেল ছাত্রছাত্রী জড়িত। এখানে কিন্তু ভাই খাওয়া দাওয়ার মানও ভালো। এটার উপরে একটা মসজিদ আছে, এইটুক বললে আরো একটু পরিষ্কার হইতে পারবেন কেন আজকে এইসব কাণ্ড চলতেছে। এই মসজিদের ইমাম কে ছিল? এই মসজিদের ইমাম ছিল আমির হামজা সাহেব। ওই যে সিনেমার নায়িকা নিয়ে কথাবার্তা বলে, যেটা নিয়ে অনেক ট্রল হয়, আমির হামজা। বর্তমানে আমাদের এমপি আমির হামজা, যার বিরুদ্ধে টুকু সাহেব মামলা করছিল, অনেক টাকার মামলা। ওই মামলা কি হলো জানি না। ওই আমির হামজা সাহেব ছিল এই আলদিন হাসপাতালের ছাদে যে মসজিদটা আছে, এই মসজিদের ইমাম বহুদিন ছিল। এই আমির হামজা সাহেব যেখানে যেখানে ভাই ওয়াজ করতো না, ওয়াজ করে বেড়াইতো, এর পিছনে কিন্তু এই আকিস কোম্পানি সহযোগিতা ছিল। যেমন দেখেন এই যে যশোরের সাইডে, অভয়নগরের সাইডে, বেনাপোলের দিকে আমাদের আজহারি হুজুর যত ওয়াজ করে, যে আপনারা দেখেন না কত বিরাট অ্যারেঞ্জমেন্ট, পেশাব পায়খানার জায়গা, অজু করার জায়গা, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এই টাকাটার পিছনে কাদের হাত, কারা দেয়? এই আকিস কোম্পানি। ওই সাইডে যতগুলো ওয়াজ দেখছেন সব কিছুর পিছনে আকিজের হাত ছিল। আজহারি হুজুর যে এত সুনাম অর্জন করছে এই ওয়াজের মাধ্যমেই তো করছে। ওনার প্রথম দিকে যেসব ওয়াজ শুনতেন আপনারা, এই আমির হামজার যত ওয়াজ শুনতেন, আরো অনেকেরই এদের পিছনে কিন্তু সহযোগিতা করতো এই আকিস গ্রুপ। এখন কথা হচ্ছে, এরা কি আসলে জামাতে ইসলামের? না, এটা বলা যাবে না। কারণ কি জানেন, তারা আওয়ামী লীগকেও ডোনেশন দিত, আবার জামাতকেও ডোনেশন দেয়। আমার তো মনে হয় বিএনপিকেও দিবে চাইলে। ওনারা সবাই সাথে তাল মিলায়া চলে। তবে এখানে একটা প্রশ্ন আছে, ওনাদের ধ্যান ধারণা সব কিছু ইসলামিক মাইন্ডের। আর ওনাদের হাসপাতালের যে আলদিন নাম, এই নামের অর্থ থেকেই তো বোঝা যায় ওনারা টোটালটা ইসলামিক মাইন্ডের। এখন প্রশ্ন হচ্ছে, এই কারণে কি ওনাদের দিকে হাত বাড়াইলো সরকার? এটাই কি মনে হয়? না হলে ভাই পুরো একটা হাসপাতালকে কেন নিষিদ্ধ করে দিতে হবে? এটা তো ভাই আমাদের বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটছে কিনা আমি জানি না। তার মানে এটা ভাবেন না ওই 6টা যে আল্লাহর পাখি আল্লাহর কাছে চলে গেল, এর বিচার আমি চাচ্ছি না। নিশ্চয়ই আমি এর বিচার চাই, কিন্তু এর বিচার চাই বইলা হাসপাতাল নিষিদ্ধ হয়ে যাক, এইটা আমি চাই না। দেখেন এই মামলাতে এসব জড়িত হইল কে? শিশির মনির সাহেব। বুঝছেন এবার কোথেকে কই আসে লাইন? সব কিন্তু এক সুতায় গাথা। মানে ধৈর্য নিতে পারেন এটা জামাত ইসলামের ব্লকের, তাদেরই তো লোকজন দেখতেছি আশেপাশে। নাহলে শিশির মনির সাহেব কেন আসলো? উনি কিন্তু হাসপাতালের পক্ষ নিয়ে আসছিল, যার জন্য প্রচুর সমালোচনা হয়েছে ওনাকে নিয়ে। তবে ওনার একটা নেক নিয়ত ছিল যে হাসপাতাল থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাবার্তা শুনছি ভাই। এমনও শুনছি আমি যে একজনকে 80 লক্ষ টাকা করে দেওয়া হবে। সত্য মিথ্যা জানি না, জানা যাবে। শিশির মনির সাহেব এটা প্রকাশ করবে নিশ্চয়ই। কিন্তু শিশির মনির সাহেব ওখানে যাওয়ার পিছনে আপনারা বুঝতে পারছেন তো, ওই জামাতে ইসলামের একটা গন্ধ আছে বলেই কিন্তু আজকে সরকারেরও দৃষ্টি এদিকে। সরকার এই দৃষ্টিটা ভালো দৃষ্টি দেন নাই। এই দৃষ্টিটা আপনার ভালো যে হয় নাই, এটা সোশ্যাল মিডিয়াতে আপনি বুঝতে পারতেছেন কত বড় অন্যায় হয়ে গেছে। চিন্তা করা যায়, এখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নিত এবং হাজার হাজার মানুষ এখানে চাকরি করে। তাদের কথা একবার ভাবছেন? ভাবেন নাই। যে রুগী এখানে চিকিৎসা চলতেছিল, ওই রুগী যদি এখন বাইরে হয়ে যায়, কোথায় চিকিৎসা নিবে? তাকে যাইতে হবে ওই ঢাকা মেডিকেল কলেজে। স্কয়ারে যাওয়ার ক্ষমতা তার নাই, অ্যাপোলোতে যাওয়ার তার ক্ষমতা নাই, প্রাইভেট হাসপাতালগুলো অনেক খরচ, যাওয়ার ক্ষমতা নাই, ওই ঢাকা মেডিকেলে
যাইতে হবে। ওইখানে যা কিভাবে জানেন, একটা বিছানা পাবে কোথায়, হয়তো একটা বাথরুমের কাছে, একটা চাদর বিছায়া ওইখানে রুগীকে শোয়াইতে হবে। ওইখানে আর কোনো উপায় নাই। 2-3 সপ্তাহ অপেক্ষা করার পর লাইনে দাঁড়ায়া টিকিট দিয়া অপেক্ষা কইরা একটা বেড পাইছে। 2-3 সপ্তাহ 1 মাসও লাগা যেতে পারে। ওই 1 মাস পর আবার আরেকটা দুশ্চিন্তা, অপারেশন কখন হবে সেটার জন্য লাইন দেওয়া। এরকম ভাবেই তো চলে ঢাকা মেডিকেল কলেজ। এই পেশেন্টগুলো এখন ওইখানে যায় লাইন দিতে হবে। কত বড় দূর অবস্থা। যে মা তার চিকিৎসা চলতেছিল, যার কথা ছিল হয়তো আগামী সপ্তাহে তার ডেলিভারি হবে, এখন সে কোথায় যাবে বলেন? সবাই হাহাকার, কান্না। এতে কি মনে হয় না সরকার কি জনগণের বিরুদ্ধে চলে যাইতেছে? জনগণের মন বিচার করতে চাইতেছে না, নাকি মন বুঝতে পারতেছে না, নাকি তাকে কেউ বুঝতে দিতেছে না? ওনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু বিচার করলেই বুঝতে পারবেন। যেমন দেখেন, এই যে বগুড়াতে আমাদের প্রধানমন্ত্রী যখন গেল, 500 মিটার রাস্তা, 500 মিটার যাইতে ম্যাক্সিমাম, আপনি যদি হাইটা যান ম্যাক্সিমাম সময় লাগবে 5 থেকে 7 মিনিট। ধীরে ধীরে হাঁটলে 7 মিনিট, একটু জোরে হাইটা গেলে 4 মিনিটও যাইতে পারবেন। এইটুক রাস্তা কি গাড়ি যাইতে পারতো না? নিশ্চয়ই যাইতে পারতো। ওইটুক রাস্তা ঠিক করার জন্য 10 লক্ষ টাকার ইট ভাড়া আনছে। চিন্তা করতে পারেন? জমিদার সাহেব যাবে, ইট বিছায় দিতে হবে। প্রধানমন্ত্রীকে তো আপনারা জমিদার বানায় ফেলেন। আগের দিনে জমিদাররা যখন গ্রামগঞ্জে বাইরে তখন রাস্তাঘাট ঠিক করা হইতো, এখানে তাই করা হয়েছে। আচ্ছা, ঠিক করছে, মানুষজন খুশি হয়েছে। উনি যখন আবার ঢাকায় চলে আসলো, তখন আবার ওই ইট গুলা না উঠায় নিয়ে চলে গেছে। এখন কি অবস্থা মানুষের? ওই ইট বিছাবার জন্য তো একটু রাস্তা কাটতে হয়েছে, কাটছে না, চারিদিকে ঠিকঠাক করতে হয়েছে না? এখন ঝড় বৃষ্টি আইসা ওগুলা কাদা কাদা হয়ে গেছে। মানুষ ছি ছি দিতেছে। কোথায় হচ্ছে ঘটনাটা? একদম স্বয়ং প্রধানমন্ত্রীর দেশের বাড়িতে। আর যে প্রতিমন্ত্রী এই কাজটা করছে উনিও কিন্তু আপনার সাথে ওই বগুড়ায় ছিল। ওনারা কেন জিজ্ঞাসা করেন না যে আমি চলে আসার পর যে ইটগুলা উঠায় নিয়ে চলে গেলা, এখন আমি মানুষের কাছে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমাকে খারাপ বলবে। ওনাকে জিজ্ঞাসা করা উচিত না? নিশ্চয়ই জিজ্ঞাসা করা উচিত। সবাইকে তো জবাবদিহির মধ্যে আনতে হবে। আলদিন হাসপাতাল তো জবাবদিহির মধ্যে আনতে পারতেন, জবাবদিহি করতে বাধ্য তো। কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়া যে বার্তাটা সবাইকে দিয়ে দিলেন, ওই একই বার্তা গেল কিন্তু ইসলামিক ব্যাংক যেমন, এই আলদিন হাসপাতালও তেমন। এরপরে কি ইবনে সিনা? এরকম একটা প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে দেখা দিছে যে সরকার কি এরপরে ইবনে সিনার দিকে হাত বাড়াবে? কারণ সরকারের একটা মোটিভ দেখা যাচ্ছে যে জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলোর দিকে ওনারা হাত বাড়াচ্ছে। জামাত ইসলামকে কি আপনারা অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চান? এটা তো ভাই একরকম পেটে লাথি মারার মতো। এখানে অনেকেই তো কাজ করে তার সংসারটা চালায়। এরা এখন কোথায় যাবে? এই আলদিন হাসপাতালের যারা কর্মচারী তারা এখন কোথায় যাবে? ওই স্টুডেন্টগুলো কোথায় যাবে? যেসব পেশেন্ট এখন ভিতরে আছে ওরা এখন কোথায় যাবে? সেগুলোর ব্যবস্থা করছেন? করেন নাই। এভাবেই সরকারের বদনাম হচ্ছে। দিনে দিনে ঋণের বোঝা বাড়তেছে তো আপনাদের। কেন বুঝতেছেন না? মানুষের মন না বুঝতে পারলে তো আপনি আবার সেই আগের সরকারের মতো হয়ে যাবেন। আগের সরকার বলতে কিন্তু আমি ডক্টর ইউনূসকে বোঝাচ্ছি না। অনেক আছে, অনেকে আইসা এখন ডক্টর ইউনূসেরই বদনাম করতেছে। ডক্টর ইউনূসের নাকি এই দেশকে বেচা ফেলাইছে, ধ্বংস কইরা দিছে। ডক্টর ইউনূসকে দিয়া ভুলাই দিতে চায় 16-17 বছরের ইতিহাস, সেটা ভুলাই দিতে চান, এটা আমরা বুঝি। আপনারা এখন চাচ্ছেন যেটা, সেটাও আমরা বুঝি। চেষ্টা কইরা যান, কোনো অসুবিধা নাই। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকু বলে যায়, ওই যে বাইচা বাইচা শুধু জামাতের পেটে যদি লাথি মারতে চান, তাদের প্রতিষ্ঠানগুলোর দিকে যদি বারবার হাত বাড়ান, এটা দেশের মানুষের কাছে ভালো একটা বার্তা যাচ্ছে না। মানুষ কিন্তু এখন বুঝতে শিখে গেছে, মানুষ বুঝতে পারতেছে আপনারা ভয় পাইছেন জামাত ইসলামকে, যার জন্য তাদের পঙ্গু করার জন্য এই কর্মকাণ্ডগুলো চালাইতেছেন। ভয় না পাইলে এটা করতেন না। নিশ্চয়ই আপনারা ভয় পাইছেন। ঠিক যেমনি শেখ হাসিনাও কিন্তু ভয় পাইছিল এই জামাত শিবিরকে, যার জন্য জামাতের ব্যাংক নিয়ে আনিছিল, জামাতের অনেক প্রতিষ্ঠান বুঝছেন গায়েব করে দিছিল। তাতে কি হয়েছে? জামাত কি গায়েব হয়ে গেছে? নিশ্চয়ই না। ওই যে গুপ্ত গুপ্ত আমাদের প্রধানমন্ত্রী বলছে না, ওই গুপ্ত ভাবেই তো তারা রাজনীতি চালায় যাইতেছে। 71-এ না, 71-এর আগে থেকেই তারা এই রাজনীতি করতেছে। তাদের একটা ভিশন আছে, তাদের একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি? ইসলামিক আদর্শ মাইনা, ইসলামিক মূল্যবোধকে ঠিক রাখা, এই দেশটাকে পরিচালনা করা। আর সেটার মেইন জিনিসটা কি? সেটা হলো দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়া। ওই দুর্নীতিটাই যদি দূর করতে পারেন, আর কিচ্ছু লাগবে না। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।